নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমি আর আমার সোনা দুজনে মিলে আমরা চলে যাচ্ছি ছোটদির বাড়িতে। ওখানে ওকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে তারপর আমরা বিকেলবেলা ফিরে আসবো। তো চলুন দেখা যাক আজকের দিনটা কিরকম ভাবে কাটলাম। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ে আমরা প্রথমে এসেছিলাম সিএসপিতে। আমার কিছু টাকার দরকার ছিল। তো সিএসপিতে এসেও জানেন তো কোনো কাজ হলো না। অনেকটা লাইনের মুখেই তো পড়েছিলাম, অনেকজন ছিল আমার আগে। তো বসেছিলাম, বসে বসে তারপরে যখন টাকা তুলতে গেলাম তখন বলল আমার আধারের সঙ্গে আর মিলছে না, আধারটা আবার লিঙ্ক করাতে হবে। তো ওনাকে বললাম আজকেই করিয়ে নিন, ওনার আবার মেশিন খারাপ, উনি করাতে পারবেন না। তো এই সমস্ত ঝামেলা নিয়ে আমি অনেকটা টাইম ওখানে মানে লস করে ফেললাম। তো ছোটদির বাড়িতে যেতেও আমার অনেকটা দেরি হয়ে গেল। কি করব, ছোটদি তো বারবার ফোন করছে, কিরে কোথায় কোথায়। তারপরে অবশেষে গিয়ে পৌঁছালাম, কারণ ডাক্তার আসার তো একটা টাইম আছে। এবার আমার যদি লেট হয়ে যায় ডাক্তার কি করবে, সে তো পেশেন্ট না থাকলে চলে যাবে। তো বারবার করে আমাকে তাড়া দিচ্ছিল, কিন্তু কি করব, এবার রাস্তার ব্যাপার, যেরকম অটো পাবো। এবার অটো তো পেলেই হয় না, অটোতে আবার স্ট্যান্ডে গিয়ে বসে থাকতে হয়। যেরকম লোক হবে তারপরে অটো তুলবে, মানে ছাড়বে আর কি। তো এই সমস্ত সব কিছু কাটিয়েই অবশেষে আমি ছোটদির বাড়িতে চলে এলাম। আর ছোটদির বাড়িতে জানেন আপনারা সবাই, আসার মুখেই পড়ে একটা মন্দির, মা শীতলার মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো মন্দিরে ঢোকার মুখে এই দেখুন, এই ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি এদের না তুলে পারলাম না। এইগুলো যখন সবটা ফুটে যাবে আরও সুন্দর দেখতে লাগবে। ভাবলাম যখনই আসি তখনই মাকে যদি একবারে দর্শন না করি, আবার পরে বেরিয়ে মাকে দর্শন করে আর আসা যায় না। আর দেখুন এত মানে রোদ উঠেছে, বা এই রকম রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও একটা পরিবেশটা যেন কীরকম মনোরম হয়ে আছে। দেখুন এখানে এলাম, তবু এখন বৃষ্টিটা হচ্ছে না বলে বাঁচোয়া, গরম হোক তবু বৃষ্টি হচ্ছে না। আর আজকে রাত্রির থেকে পড়ে যাবে আপনার অম্বুবাচী। তো সেই জন্য তোড়জোড়ও চলছে। এখানে মাকে মুখটুক ঢাকা হয় না, মাকে শুধু একটু জল মিষ্টি দেওয়া হয়। আর ঢাকঢোল পিটিয়ে যে পুজো করা হয় সেই পুজোটা বন্ধ থাকে, কিন্তু মাকে জল মিষ্টিটা দেওয়া হয়। আর মায়ের মুখ যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে সেসবও করা হয় না, মন্দির তাই ওপেনই থাকে। আর এই যে এই পাশে চলে এসেছি সব কিছু দেখতে, মানে সব কিছু বলতে এখানে বড় বাবা আর মা কালী, আর তারপরে লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, এই সব মূর্তিগুলো তো আমি দেখিয়েছি আপনাদের আগে। তো এইগুলো একবার দর্শন করে নিলাম, যতবারই আসি মাকে যেন একবার প্রণাম করতে ইচ্ছা করে। আর এই পাশের ক্লাব যে ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে ফেলেছে, আবার নতুন করে তৈরি হবে। আর এই যে মনসাতলা, মনসাতলা এখনও এখানে পুজো টুজো কিছুই সারা হয়নি। আসলে মন্দির এখনও পরিষ্কার হচ্ছে, তারপরে পুজো করা হবে। যাই হোক, আমি দেরি করে এসেছি বলে ভেবেছিলাম যে পুজোটা হয়ে যাবে, কিন্তু যাই হোক হয়নি। আর পুজো যে আমি বসে দেখব এমনটাও নয়, সেটাও আমার পক্ষে সম্ভব নয়, সময় হবে না। কিন্তু দেখুন বেশ রোদ উঠেছে, গরম লাগছে, কিন্তু তার মধ্যেও পরিবেশটা খুব ভালো লাগছে। এই যে বটগাছ, অশ্বত্থ গাছের ছাওয়া, আর এইটা আটচালা। তো আমি মাকে দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখানে শিব বাবাজি বসে আছে পুজো পাওয়ার অপেক্ষায়। পুজো পেলে শিব বাবাজিকে সাজানো হলে খুব সুন্দর দেখতে লাগে। এটা নকুলেশ্বর শিব, খুব জাগ্রত শিব, আমি আগেও বলেছি। এই যে এখানে চলে যাচ্ছি, মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আর ঘাস টাসগুলো ছেটে ছোট করে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগলো। এখানে একজন সাইকেলও শেখাচ্ছিল একটা বাচ্চাকে। তো যাই হোক, ওইগুলো সব দেখে টেকে আমি এবার চলে যাচ্ছি ছোটদির বাড়ির কাছে। ও মা, ছোটদির বাড়িতে ঢুকতে যাব, দেখি তার মুখে এই যে দেখুন, এইখানে একটা কুমির দাঁড়িয়ে আছে। আসলে এটা কুমির না, এটা হচ্ছে গোসাপ। তো আমি আমার দিব্যসোনাকে এটাকে কুমির বলেই ভয় দেখাই,
কারণ ও তো গোসাপ কী সেটা এখনও বোঝে না। যখন বুঝবে তখন ওকে বলবো। ও এইটা দেখে ভয় পাবে, আর ভয় পেয়ে ওদের বাড়ির সামনে না, জানেন তো, একটা বিরাট বড় পুকুর আছে ছর্দিদের বাড়ির সামনে। আর ওই পুকুরটা থেকে মামনি সব সময় সাবধান করতো, বলতো একা বাচ্চাকে ছাড়বি না, কোন সময় পুকুরটার দিকে মাছ ধরবো করে চলে যাবে। তো ভালোই হচ্ছে, এই দেখুন এই গোসাপটা জলে নেমে যাচ্ছে, আর এই দৃশ্যগুলো সমস্তটাই আমার দীপও দেখতে পাচ্ছে। দেখতে পেয়ে ওর একটা ভয় হয়ে গেছে, ও একা একা যেমন পুকুরের দিকে চলে আসতো মাছ ধরবো বলে, ও আর এখন আসে না। এখন না ও ভয় পেয়ে গেছে এইটা দেখে যে জলে কুমির আছে। তো যাই হোক, এবার আমরা ওই কুমির টুমির দেখলাম। তো রাস্তায় দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেও আসছিল ঘরের দিকে, তো তার সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। এইবার দেখুন দুই মা মেয়ে রান্না করছে, ওদের বাড়িতে ঢোকবার মুখে বেশ গাছ করেছে ওরা, সেটাও দেখে ভালো লাগছে। মা মেয়ে এখন রান্নাতেই ব্যস্ত। তা আমি আর কিছু ওদের বললাম না, আমি চলে গেলাম সোজা ঘরে। আমার দিব্যসোনা এসে জুতো টুতো খুলে নিয়েছে, খুলে নিয়ে ওর বাবার সঙ্গে দেখাও করা হয়ে গেছে। বাবা দেখি বসে আছে, আসলে সোমনাথদা এখন টিকিট তুলতে যাবে কোথায়, মানে কোথাও আর কি, উনি তো ট্যুর করেন, ট্যুর অর্গানাইজার, তো কোথাও হয়তো যাবে, সেই ব্যাপারে টিকিট কাটার ব্যাপারে উনি কাউকে ফোন করছিলেন। তো ও এসে এবার বাবাকে এই মিষ্টিটা দিয়ে দিল। এই মিষ্টিটা ও বলেছে বাবার জন্য এই মিষ্টিটা নিয়ে এসো, বাবা খেতে ভালোবাসে। আমি যখন দোকানে গিয়েছিলাম ওই পছন্দ করেছে যে এই মিষ্টিগুলো ভালোবাসে বাবা, চলো বাবাকে জন্য নিয়ে আসবে। তো বাবাকে দিয়ে ও বেশ আনন্দ পেল, ওর ভালোই লাগলো। তাই এবার ওকে আমি এসেই চান করিয়ে দিয়েছি। আমি ওকে চানটা করিয়ে আসিনি, কিন্তু আমি নিজে চান করে এসেছি, কারণ ও জানি এতটা গরমে আসবে, ওর আবার গরম লেগে যাবে। তো আমি চান করিয়ে দিলাম এসেই। কারণ বেশি তো সময় নেই আমার হাতে, ডাক্তার দেখাতে যাব। চান করিয়ে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে এবার তারপরে আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। ডাক্তারখানা থেকে এসে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে সব কাজটাই ঠিক ঠিক হবে। সেই জন্য ওকে আর আমি এখন মানে বাড়ি থেকেই আর কি চান করিয়ে আনিনি। এখন আমি ওকে চান করিয়ে আর খাইয়ে দেবো। আর সর্দি আজকে রান্না করেছিল কুমড়ো আলু মাছের মাথা টাথা দিয়ে লাল শাক চচ্চড়ি। সর্দি এই শাকের চচ্চড়িটা এত সুন্দর রান্না করে। সর্দির বাড়িতে যখন আসতাম ওর শাশুড়িও না এই রকম শাকের তরকারিটা খুব সুন্দর রান্না করতো মাছের মাথা টাথা দিয়ে। তো ওর শাশুড়ি অনেক সময় নিরামিষও করতো, কিন্তু সেটাও খেতে খুব ভালো লাগতো। আর সর্দি যে এই মাছের মাথা দিয়ে শাকটা রান্না করে, বেশ ভালো লাগে আমার খেতে। আর দেখুন আমার দিব্যসোনাও খুব পছন্দ করেছে, কারণ এই শাকটায় ঝাল দেয়নি, তো তার জন্য দিব্যর খুব পছন্দ হয়েছে। আর সর্দি এই যে দিয়ে গেল জল, রায়তা, আর আজকে রান্না করেছে সর্দি মাটন। কারণ দিব্যসোনার তো সেইভাবে মাটন খাওয়া হয় না। কারণ কি জানেন তো, আমি একা বাজারে করি, তো বাজারে গিয়ে আমাদের বাড়ির সামনে যে বাজারটা বসে সেখানে জাস্ট সানডেতেই মাটনটা পাওয়া যায়। আর এত ছোট কচি এক পাঁঠা কাটে না, আমার ওই মাংসগুলো খেতে যেন কেমন লাগে একটা। একটু বড় হলে বা রেয়াজি খাসি হলে খেতে বেশ ভালো লাগে, কিন্তু সেটা কিনতে গেলে আমাকে অনেকটা দূরেই যেতে হয়। আর দূরে গিয়ে ওখান থেকে কিনে এনে আবার সেটাকে প্রসেসিং করে রান্না করে তারপরে বাচ্চাকে টাইম মতো খেতে দেব, এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। একজন এনে সব কিছু করে দিল হাতের সামনে, আমি সেটাকে প্রসেসিং করে রান্না করলাম, ঠিক আছে। এই যে যাবার টাইমটা, এই টাইমটাই তো অনেকটা বেঁচে যায়, এই টাইমে অনেক কিছু করা যায়। কিন্তু আমি যদি নিজেই যাই, এখন যেমন সবটাই একা করি, আমার অনেকটা টাইম চলে যায়, আর শরীরে না এনার্জিও থাকে না যে বাইরে থেকে এসে আবার কিছু করব। দেখবেন ছেলেরা বাজার করে দিয়ে মানে বাড়িতে এসেই না কীরকম যেন হাঁপিয়ে যায়, একটু পাখার তলায় বসে, একটু রেস্ট নেয়, বা কেউ বাজার থেকে এসে একটু চা খায়। চা খাওয়া মানেও তো এক প্রকার রেস্টই নেওয়া। চা খায়, কেউ পেপার পড়ে, বা কেউ আর তারপরে আর বাইরে যেতে চায় না। কিন্তু আমরা মেয়েরা যারা বাজার করে এসেই আবার রান্নাঘরে ঢুকি, তাহলে চিন্তা করুন তো তাদের কতটা কষ্ট হয়, কতটা তাদের শরীরের পরিশ্রম হয়। আমার জায়গায় যে থাকে সেই একমাত্র বুঝবে যে এই পরিশ্রমটা কতটা হয়।
যার জন্যই না অনেক কিছু থেকে, রসনা থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়, নিজের রসনাটাকে চেপে রাখতে হয়, যে না এখন আমি যদি যাই বা এই কষ্টটা আমার এই খাওয়ার থেকে অনেক বেশি হবে, তার থেকে না খেয়ে থাকাই ভালো। তো জন্য না আমার দিব্য সোনারও খাওয়া হয় না সেইভাবে। তো ছর্দি সেটা জেনেই বা সেটা বুঝেই আমাদের জন্য মাটনটা রান্না করে রেখেছে। এটা কিন্তু ওর খুব স্নেহ, এই যে ভালোবাসা, এই যে মানুষের জায়গাটা বোঝা, এটা কিন্তু সবার কাছে পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে দিব্য দেখুন ওর একটা রিলস আমি যেটা পোস্ট করেছিলাম, সেই রিলসটা দেখে ওর খুব আনন্দ পাচ্ছে। নিজের এইটা দেখে না, নিজের এই গানের সঙ্গে নিজের ফটোগুলো দেখে ওর খুব আনন্দ হয়। তাই জন্য বেশ নেচে আনন্দ করে, মানে ওর খুশির সীমা নেই। কী বলবো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ও যতক্ষণ ধরে এই গানটা হচ্ছে ততক্ষণ নেচে যাচ্ছে, আবার বলছে রিপিট করে দিতে, বারবার রিপিট করছে আর ও নেচে যাচ্ছে। এইভাবে আনন্দ করতে করতে এবার ছর্দি রেডি হয়ে নিয়েছে, নিয়ে ওকে নিয়ে আগে বেরিয়ে যাচ্ছে, যে ডাক্তার এসে গেলে অন্তত দেখাতে তো পারবে। আমি তো খুব জোরে একটা হাঁটতে পারি না, তাই একটু আস্তে আস্তে হাঁটছিলাম, ওদের আমি পিছনেই পড়ে গেছি। তো ও ছর্দি গিয়ে আগে ডাক্তারখানায় বসলো। কিন্তু ভাগ্য ভালো ছিল, সে এই আজকেই ডাক্তারবাবু লেট করে এসেছে। লেট করে মানে আমরা চলে গেছি, তারপরে অনেকগুলোই দেখলাম পেশেন্ট এসে বসে আছে, ডাক্তারবাবু এখনও আসেননি। তো ভালোই হলো, একদিকে আমি মনে করছি যে এত তাড়াহুড়ো করছিলাম, ডাক্তারবাবু যদি এসে যেতেন তাহলে আমাদের খুব প্রবলেম হয়ে যেত। তো বসেছি, বেশিক্ষণ বসতে হয়নি, মিনিট 10 বসার পরেই ডাক্তারবাবু এসে গেলেন, আর বাবুকে দেখিয়েও নিলাম। আর জানেন তো ওই জায়গাগুলোতে ভিডিও করা যায় না, ভিডিও করাটা মানে ঠিক ঠিক উচিত না। আর উনি কিভাবে নেবেন কি নেবেন না সেই জন্য আর আমি ভিডিওটা করিনি, শুধু বসে আছি এইটুকুই ভিডিও করতে পেরেছি। এরপরে বাড়িতে চলে এলাম, ভীষণ খিদে পেয়েছিল, কি বলবো জানেন তো, সেই সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করেছি, করে আর বেরিয়ে পড়েছি, আর এখন বাজে বিকেল 4টে। তো খিদে পাবে না, কোন সকালে বেরিয়েছি, কত ধকল গেছে। তো ছর্দি এই যে শাক করেছে আর বেছে বেছে আমাকে মাছের মাথা দেখে দিয়েছে। এ ছর্দি না আমার মায়ের সাবস্টিটিউট, জানেন তো। মা যেগুলো করে বা মায়ের যেগুলো স্নেহ দিয়ে ভরিয়ে রাখা দরকার সেগুলো কিন্তু ছর্দি করে, সেগুলো আমি ছর্দির কাছ থেকে পাই। তো যাই হোক, এবার ও ছর্দি মাটন করে রেখেছিল, আমি একটু হাড় সমেত মাংস খেতে ভালোবাসি বলে ও সেই রকমই দিয়েছে আমাকে দেখে দেখে। তা এবার কাগজি লেবু দিয়ে ভাত আর এই মাটন দিয়ে খেতে এত সুন্দর লাগে যে কি বলবো। প্রত্যেকটা বাইট তুলছি আর যেন মনে হচ্ছে স্বর্গসুখ পাচ্ছি। আমি মাটন খেতে না ভীষণ ভালোবাসি জানেন তো, কিন্তু পরিস্থিতির চাপে আমার না খাওয়াই হয় না, সেই জন্য আমি খেয়ে নিলাম। এই যে আমার দিদি আমাকে এত বোঝে, আমাকে এত আহ, কি বলবো, ছাতার মতো গার্ড করে রাখে, আমার ভালো মন্দ, আমার খাওয়া দাওয়া সব দিকে দেখে। এই দিদিকে যদি কেউ ছোট বড় কথা বলে না, সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। সেটা বলুন তো, কোনো মানুষের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব যে এই দিদি আমার খারাপ চায়? তো যাই হোক, এবার আমরা খেয়ে দেয়ে নিয়ে একটু বিশ্রাম নিতে এলাম, আর দিব্যসোনা দেখুন ওর তো আনন্দে ধরছেই না। ও কদিন ধরেই বলছিল কবে যাবে মায়ের বাড়ি, মায়ের বাড়িতে এসে গেছে, মায়ের বাড়িতে এসে সবাইকে পেয়েছে, ওই জন্য ও আর আনন্দে মানে নিজেকে ধরে রাখতে পারছে না, খুব আনন্দ করছে। কীভাবে করবে ওর অঙ্গভঙ্গিতেই বোঝা যাচ্ছে। তারপরে ওকে আমি একটু ঘুম পাড়িয়েই দিলাম, না ঘুমোলে তো আবার সন্ধেবেলা ঘুমোতে পড়বে, আর তারপর আমার বাড়ি ফেরা হবে না। কি করব, তাই জন্য ওকে বললাম, ও ঘুমিয়ে পড়ল। আর তারপরেই এসে গেল বিশাল বৃষ্টি, সে বৃষ্টি দাঁড়িয়ে বৃষ্টি। এত বৃষ্টিতে আর বিকেলবেলা আগের দিন ফেরা হলো না। তাই জন্য কি করলাম, সেই রাত্রিটা সবাই বলল, সোমনাথ দাও বলল, ছর্দিও বলল সেই রাত্রিটা থেকে যেতে। তো বাচ্চা নিয়ে কোথায় যাবি, আর সত্যি এত বৃষ্টি নেমেছিল যে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, পাশে যদি কোনো মানুষ থাকতো সেই মানুষটাকেও দেখা যেত না, এত বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে তো বেরোনো সম্ভব নয়। আর কি মানে অটো ফটো চলবে কি না, এত দূর থেকে বাচ্চা নিয়ে একা, এইরকম একটা সব কিছু মিলিয়েই যে যাক তবু তো নিজের লোকের বাড়িতেই আছি।
তো এই ভেবেই থেকে গেলাম। এবার পরের দিন সকালবেলা ছর্দির তো খুব যত্ন করে সুন্দর সাজিয়ে খাবার দেওয়া। তো ছর্দি করেছিল রুটি, ঢ্যাঁড়স ভাজা আর আম কেটে দিয়েছিল। আর এই আমের সিজনে আম খেতে তো কার না ভালো লাগে। আর এই যে একটা টুথপিক দিয়েছে, এটায় আবার একটা পাখি আছে। তো এই পাখি টুথপিকটা এত ভালো মানে লেগেছে দিব্যসোনার, যে কি বলবো, ও ওটা দিয়ে একা একা খাবে। আর ছর্দি দিয়েছিল, আমি যে আগের দিন রাবড়ি নিয়ে গিয়েছিলাম সেই রাবড়িও আমাদের দিয়ে দিয়েছিল সবাইকে। সেই রাবড়ি দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করেই নিলাম। ছর্দি বলে গরমকালে এই বেশিরভাগ দিন মানে গরমকাল বলতে যতদিন আমটা থাকে, ও নাকি এই আম দিয়েই ব্রেকফাস্ট করে নেয়। আর এই মিষ্টিটা ছিল, একটু ঢ্যাঁড়সও ভেজেছিল, মানে নুন মিষ্টি ফল সব কিছু একসাথে দিয়ে ব্রেকফাস্টটা করতে বেশ ভালোই লাগলো। তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি ছর্দি রান্না করেছিল, আমি খেয়ে দিয়ে আর না খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সোমনাথদাকে বললাম, সোমনাথদার আজকে না আবার শরীরটা খুব খারাপ, ওনার মানে বিভিন্ন প্রবলেম হচ্ছে, তো ডাক্তার দেখাতে যাবে, জানি না ডাক্তার কি বলবে। তো এই সব সংশয় নিয়ে আমি বেরিয়েই পড়লাম। যদি একে মানুষটার শরীর খারাপ, তাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে ছর্দিকে, তারপর আমি একটা বাচ্চা নিয়ে গেছি, ঝামেলা, সব কিছুই একসাথে যদি ঝামেলা একটা মানুষের ঘাড়ে পড়ে তাহলে কিন্তু খুব মানে কষ্টসাধ্য সেটা। তো আমি ডিসাইড করলাম যে না, আজকে খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়বো। খেয়ে দিয়ে আর তারপরে যে অটোর মধ্যে যদি ঘুমোয় দিব্য ঘুমোবে। তো এই বলে আমি বেরিয়ে পড়লাম। আর খেয়ে দিয়ে তো সোমনাথদার ফোনে সোমনাথদার খবর নেব বলে ও আর আমি বেরিয়ে পড়লাম, যে আবার যদি বৃষ্টি এসে যায় আবার একটা দিন আমাকে থেমে যেতে হবে। আর এখন তো বৃষ্টি আসবেই, এর জন্য আর কোনো এর দরকার হয় না গণনার কিছু। তো এবার আমি আর আমার দিব্যসোনা হাঁটতে শুরু করলাম। আর ছর্দি তো সেই দাঁড়িয়েই আছে। আর একজন খেয়ে আর কি কোনো একটা ওয়ে জানতে চাইছে কোন দিক দিয়ে যাবে। তো ছর্দি ওনাকে দেখিয়ে দিচ্ছে আর আমরা সামনের দিকে হেঁটে চলে আসতে থাকছি। আর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে একটা দিনের জন্য যে এইখানে এসেছি, তবুও মামনির শোকটা একটু হলেও ভুলতে পারছি না, হলে তো সেই এক। আর এই দেখুন পুকুরের এই এক কোণে আমরা, আর এক কোণে ছর্দি দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমরা যাব ও ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। এটাই হচ্ছে টান, এটাই হচ্ছে আন্তরিকতা, যা সবার মধ্যে থাকে না। এবার আমরা চলে এলাম, অটো ধরলাম, ওখান থেকে এই অটোটা পেয়ে গিয়েছিলাম, সেই অটোয় করে এবার আমরা চলে আসছি বাড়ির দিকে। আর এই পর্যন্তই আজকে দিন দুটো কাটলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ভগবান সবার